স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। যেসব ব্যাংক এখনো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করে নাই, আমরা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের এই সমস্ত বেতন পরিশোধ করতে। যদিও আমাদের প্রায় 89% ফ্যাক্টরি অলরেডি বেতন দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে জানালেন বিজিএমইএ এর সভাপতি। ব্যাংক থেকে অর্থ ছাড় জটিলতায় কিছু কারখানায় ঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করা যায়নি। এদিকে শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। এখন দুপুরে নিয়ে থাকছে বিস্তারিত। অবস্থা ভালো না, ছোটবেলায় যা দেখছি আর মধ্যে দেখি নাই। এবছর আপনার সপ্তাহ এমাতা বন্যা উঠে অনেক কষ্ট আছে। আল চাষ কাজ চলা ফসল সবগুলো নষ্ট হয়ে গেছে। কর্মী শাক আছে, নারিশ খেতি আছে, পুঁইশাক খেতি আছে, বিভিন্ন ধান খেতি নষ্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত। উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ। পানিবন্দী কক্সবাজারের নিম্নাঞ্চলের বাসিন্দারা। সাগর থেকে এক জেলের মরদেহ উদ্ধার। এদিকে ঝড়ের কবলে হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জানাবো পোশাক শ্রমিকদের বেতন ভাতা প্রসঙ্গ। সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ব্যাংক থেকে অর্থ ছাড় জটিলতায় কিছু কারখানা ঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হয়েছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক আলোচনায় একথা বলেন তিনি। যেসব ব্যাংক এখনো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করে নাই, আমরা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, কালকে পরশু এই 2 দিনের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের এই সমস্ত বেতন পরিশোধ করতে। যদিও আমাদের প্রায় 89% ফ্যাক্টরি অলরেডি বেতন দেওয়া হয়েছে। বিগত অর্থ বছরে আমাদের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসে নাই। লক্ষ্যমাত্রা ছিল আমাদের সম্ভবত 12%, সেখানে মাত্র 3% আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তারপরও শ্রমিকদের কল্যাণে আমরা সম্ভব সবকিছু করছি। 2013 এবং 2018 সালে শ্রম আইন সংস্কার করা হয়েছে। পুনরায় শ্রম আইন সংশোধনের কাজ চলছে। আমরা আশা করব সেটাও একটা দ্রুত সময়ের মধ্যে সবাই আমরা ঐক্যমত্যে পৌঁছাবো। এদিকে সাভার ও গাজীপুরের বেশিরভাগ কারখানা খুলেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। পোশাক কারখানার নিরাপত্তায় সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে আশুলিয়ার জামগড়ায় আছেন সহকর্মী হুমায়ুন কবির। এছাড়াও গাজীপুর থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রাহা। তবে শুরুতে আমরা আসলে খবরাখবর জানবো। হুমায়ুন, সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে, তো এই নিয়ে শ্রমিক নেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন? মুক্তি, সোমবারের মধ্যে যে পোশাক শ্রমিকদের দাবি দেওয়া এবং বেতন ভাতার বিষয়ে একটি সিদ্ধান্ত এসছে বিজিএমই থেকে, সেসব বিষয়ে তারা কিন্তু বিষয়টি অত্যন্ত পজিটিভ ভাবে নিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন খুব এই সময়ের মধ্যে মালিক পক্ষ শ্রমিকদের যেসব দাবি দেওয়া এবং বেতন ভাতা রয়েছে সেগুলো পরিশোধ করে এবং দাবি দেওয়া আসলে পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে উঠবে এমন প্রত্যাশাই কিন্তু তারা করছেন। যদিও তারা বলছেন যে কিছু কিছু ফ্যাক্টরিতে বিজিএম এর যে সিদ্ধান্ত অনুযায়ী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সাপেক্ষে কিন্তু কিছু নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। সেসব ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু একটু স্বস্তির মধ্যে রয়েছেন। তবে কিছু ফ্যাক্টরি রয়েছে বন্ধ, যেগুলো 2006 সালের শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। সেসব ফ্যাক্টরির সামনে কিন্তু সেরকম কোনো নোটিশ দেখতে পায়নি। যেসব কারখানাগুলোর শ্রমিকরা সেরকম নোটিশ কারখানার মূল ফটকে দেখতে পায়নি, তাদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছে বলে শ্রমিক নেতারা কিন্তু জানিয়েছেন। এছাড়া
শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের পরিস্থিতি কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখছি বেশ স্বাভাবিক রয়েছে। তবে যেসব কারখানাগুলো বন্ধ রয়েছে সেসব কারখানার শ্রমিকদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং আমরা পিছনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর টহল কিন্তু কারখানাগুলোর সামনে রয়েছে। জামগড়া এলাকার এই সড়কটিতেই কিন্তু মোটামুটি 30-এর অধিক কারখানা শুধু এই সড়কটিতেই বন্ধ রয়েছে এবং এটিকে ঝুঁকিপূর্ণ হিসাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছেন। ফলে কিন্তু এই জামগড়া বাইপাইল এই যে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটির মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোর দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাদা পোশাকেও নিয়োজিত রয়েছেন যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি আসলে সেগুলো আসলে সাথে সাথে নিরসন করা যায়। এছাড়া আমরা শ্রমিকদের সাথেও কিন্তু কথা বলেছি। তারা বলছেন তারা কিন্তু যে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন এবং কর্মবিরতি পালন করছেন, তারা কিন্তু সে ধরনের কর্মবিরতি কিংবা আন্দোলন সংগ্রাম করতে চান না। তারা বলছেন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে যাতে দ্রুততম সময়ের মধ্যে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়, তাহলে তারা কাজে ফিরতে চাচ্ছেন। এবং শিল্প পুলিশের সাথে কথা বলেছি, তিনিও বলছেন এই পর্যন্ত শিল্প পুলিশের শিল্পাঞ্চল আশুলিয়ার যে শিল্পাঞ্চল জোনের যে শিল্প পুলিশ 1-এর যিনি এসপি রয়েছেন, পুলিশ সুপার, তিনি বলছেন সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। এবার আমরা গাজীপুরের খবর জানবো। ইফতেখার, বেতন ভাতা পরিশোধের কথা জানালো বিজিএমইএ, শ্রমিক পক্ষ কি বলছে? আসলে বিজিএমই ভবনে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে একটি সিদ্ধান্ত এসেছিল যে সোমবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ করা হবে এবং এই সংবাদটি কিন্তু এখন পর্যন্ত আসলে শ্রমিকদের মাঝে ওইভাবে ছড়ায়নি। তবে আমরা কয়েকজন শ্রমিকের সাথে যখন এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, তারা সবাই কিন্তু বলছেন যে আসলে যেভাবে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে যদি মেনে নেওয়া হয় সব কিছু, অর্থাৎ যেই তারিখের মধ্যে আসলে বেতন ভাতা পরিশোধের কথাটি বলা হয়েছে সেই তারিখে যদি তারা বেতন পান সেক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো ধরনের অসুবিধা নেই। তারা বলছেন যে তারা বেতন পেলেই আসলে তারা সন্তুষ্ট এবং এই সরকারের এই উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন, আসলে যে দাবিগুলোতে কেন্দ্র করে কিংবা যে পোশাক কারখানাগুলোতে প্রায় সময় যে বেতন ভাতা নিয়ে যে সংকট তৈরি হয় সেই সংকটটি তারা বলছেন যে যেন ভবিষ্যতে যেন কখনো যেন আর না তৈরি হয় এবং পোশাক কারখানা যারা শ্রমিক রয়েছে তারা বলছেন যে মাসের নির্ধারিত সময়ের মধ্যে তাদের বেতন ভাতা পরিশোধের তারা দাবিটি করছেন এবং পাশাপাশি যে ছুটি, অর্জিত ছুটি কিংবা যেই পোশাক কারখানা নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের যে সমতার সেই বিষয়টিকেও তারা কিন্তু বলছেন যেন সেটিও যেন সমাধান করা হয়। এবং আজকের যদি গাজীপুরের পোশাক কারখানাগুলোর পরিস্থিতি যদি জানাই, সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বৃষ্টি হচ্ছিল এবং গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন এবং পোশাক কারখানাগুলোতে কিন্তু পুরোপুরি যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু একেবারেই পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকটি মেশিনে আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকরা তাদের যে সুতার যে কাজ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং শ্রমিকরা বলছেন যে তারা একটি সুষ্ঠু কর্মপরিবেশ চান, যেন কোথাও যেন কোনো ধরনের সংঘাত যেন না হয়, পোশাক কারখানাগুলো বন্ধ করতে না হয় কিংবা বেতন ভাতা প্রাপ্তির যে অনিশ্চয়তা সেটি যেন তৈরি না হয়, সেরকম একটি পরিবেশ কিন্তু তারা চাচ্ছেন। অন্যদিকে আমরা শিল্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গত কয়েকদিনের যে চলমান আন্দোলন এবং সহিংসতা হয়েছে পোশাক কারখানাগুলোকে ঘিরে, সেই কারণে কিন্তু বিদেশি বায়ারদের একটি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের কারখানাগুলো ঘিরে এবং তারা বলছেন যে এই চলতি মাসে তারা বেশ কিছু ক্রয়াদেশ তাদের বাতিল হয়েছে, বায়াররা তাদের যে কর্মপরিবেশ সেটি নিয়ে আসলে সন্তুষ্ট নন, যে কারণে তারা একটি উদ্যোগ জানিয়েছেন যে ক্রয়াদেশ বাতিলের উদ্যোগ এবং তারা বলছেন যে এভাবে যেন দ্রুত যেন এক কর্মপরিবেশ তৈরি হয় এবং তারাও যেন শিল্প প্রতিষ্ঠানগুলোতে আরেকটি দাবি করছেন যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট সেটিও যেন সরকার যেন নিরসন করেন, তবেই কিন্তু তার কারখানাগুলোতে একেবারে নিরাপদ একটি কর্মপরিবেশ তৈরি হবে বলে তারা দাবি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আজকে পোশাক কারখানার পরিবেশ একেবারেই স্বাভাবিক রয়েছে, উৎপাদন কার্যক্রম চলছে, শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পোশাক কারখানার সবশেষ তথ্য। মুক্তি। সোমবার থেকে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে, সেই বিষয়ে পোশাক কারখানার পরিস্থিতিগুলো এখন কেমন সেই বিষয়ে জানাতে গাজীপুর ও আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।
ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। এবার কক্সবাজারের চিত্র জানাতে চাই। কক্সবাজারে বৃষ্টিপাত কিছুটা কমলেও নিম্নাঞ্চলে যে পানি রয়েছে সেগুলো এখনও কমেনি। আর শনিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 62 মিলিমিটার। আর নিম্নাঞ্চলে পানি থাকায় দুর্ভোগে হাজারো মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাগরে মাছ ধরতে যাওয়া 3টি ট্রলার। এর মধ্যে কক্সবাজার শহরের সমিতিপাড়া উপকূলে ভেসে এসেছে একজন জেলের মরদেহ। এই বিষয়ে সহকর্মী মন্তোষ বেদজ্ঞের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। বাঁকখালী নদীর তীরবর্তী কক্সবাজার সদর উপজেলার চান্দেরপাড়া গ্রামের ক্ষেত খামারে থই থই পানি। অতি ভারী বর্ষণে গত দুদিন ধরে চুলোয় রান্নার হাঁড়ি বসেনি অনেক বাড়িতেই। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে কিংবা অন্যের বসতবাড়িতে। চলতি বর্ষা মৌসুমে 3বার পানি উঠেছে এই গ্রামের ঘরবাড়িতে। মাথা তুলে দাঁড়াবার আগেই আবারও পানিতে নিমজ্জিত ধানের চারা, শাকসবজি সহ বিভিন্ন ফসল। সেই দুর্ভোগের কথাই বলছিলেন গৃহবধূ সেনুয়ারা বেগম। হনা হাই লই না পারি, হনা কিছু করি না পারি, দুঃখর হষ্ট তাকি না পারি রে, ওরা তাইকুম হরা যাই মারা। এখানকার কারো ঘরে হাঁটু পানি, কারো ঘরে কোমর সমান। গত 2 দিনের অতি ভারী বৃষ্টিতে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার অন্তত 50টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি কমায় কিছু জায়গায় পানি নেমে গিয়েছে, তবে এখনও দুর্ভোগ কাটেনি। অনেক কষ্ট আছে, আল চাষ কাজ চলা ফসল সবগুলো নষ্ট হয়ে গেছে। কেউ রান্না করার কোনো সুযোগ নেই। ও কেউ দিলে কাটছে, কেউ না দিলে কাটছে না। একদিকে জলাবদ্ধতা, অপরদিকে পাহাড় ধসের শঙ্কা। পানিবন্দী লোকজনকে সহায়তা ও পাহাড়ে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এইরকম যদি থাকে, এখন তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, যদি এরকম পরিস্থিতি থাকে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ খুব দ্রুত পানিটা নেমে যাবে এবং তাতে আর কোনো ক্ষয়ক্ষতি দেখা যাবে না। এদিকে বৈরী আবহাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন সাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের 3টি ট্রলারের, যেখানে 64 জন মাঝি মাল্লা রয়েছে বলে জানা গেছে। এখন কক্সবাজার। এদিকে কক্সবাজারের পাশাপাশি নোয়াখালীর কি পরিস্থিতি, সেই চিত্র জানবো সহকর্মী নাসিম শুভর কাছ থেকে। শুভ, জানাবেন নিখোঁজ যে জেলে রয়েছে তাদের উদ্ধারে প্রশাসন বা কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? নোয়াখালীতে কিন্তু গতকাল বঙ্গোপসাগরের যে অঞ্চলের আবহাওয়া পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু নোয়াখালীর হাতিয়ার যে বঙ্গোপসাগর এবং মেঘনা নদী রয়েছে, এই দুটির মোহনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 10টির মতো মাছ ধরার ট্রলার যেগুলো ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই সকল মাছ ধরার ট্রলার থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 112 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত 30 জনের বেশি নিখোঁজ রয়েছে। আর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে কিন্তু আজ সকালেই গাছের চাপা পড়ে কিন্তু একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাছাড়া নোয়াখালীর পুরো জেলার এখন পর্যন্ত 90% পল্লী বিদ্যুতের যে সকল গ্রাহক রয়েছে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন, তার সাথে তিনি জানিয়েছেন চলমান পরিস্থিতিতে কিন্তু নোয়াখালীর মেঘনা নদীতে এবং বঙ্গোপসাগর যে সকল এলাকায় ট্রলারগুলো ডুবেছে সেই সকল এলাকায় কিন্তু কোস্ট গার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে কিন্তু উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মৃতদেহ কিংবা কেউ মারা যাওয়ার খবর তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তারা জানিয়েছেন তাদের উদ্ধার অভিযান চলছে এবং যে সকল জেলেরা বিভিন্ন জায়গায় ভেসে গেছেন তাদেরকে উদ্ধারের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া আজ দুপুরের দিকে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী লাইটার জাহাজ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একজন পানিতে পড়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকেও কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে নোয়াখালীতে যে হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাতে করে গত 1 মাসের যে বন্যা পরবর্তী জলাবদ্ধতা সেটি কিন্তু আবারও প্রায় বন্যায় রূপ নিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নতুন করে যারা আশ্রয়কেন্দ্র থেকে গত কয়েকদিন আগে বাড়িতে ফিরেছেন তারা কিন্তু অনেকে আবার নতুন করে আশ্রয়কেন্দ্রে মধ্যেই নতুন জলাবদ্ধতার পানিতে তলিয়ে গেছে। আসলে এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরবর্তী যে নিম্নচাপ, সেটির আমার কাছে এখন অব্দি সবশেষ। বৈরী আবহাওয়ায় হাতিয়ার 10টি ট্রলার ডুবে গেছে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। এবারে কক্সবাজারের পরিস্থিতি জানবো সহকর্মী মন্তোষ বেদজ্ঞর কাছ থেকে। মন্তোষ, জানাবেন নিম্নাঞ্চলের বাসিন্দাদের কি পরিস্থিতি, আর দুর্যোগ পরিস্থিতির কারণে হোটেল মোটেলে ভাড়া কি কমানো হয়েছে কিনা?
উজ্জ্বল, সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং সকাল ৯টা থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মূলত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে এলাকাটিতে আছি এটি কক্সবাজার সদর উপজেলার পিএম খালী এলাকা। এই এলাকায় বিভিন্ন গ্রাম আমরা ঘুরে দেখেছি। পিএম খালীর চাঁদের পাড়া, ঘাটকুলিয়া পাড়া সহ বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি এবং এখানে দেখছি যে ধীরে ধীরে পানি নামছে, যেহেতু এখন ভাটার সময় চলছে এবং সকাল থেকে বৃষ্টিপাতও হয়নি, সেই কারণে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং কিছু জায়গায় আমরা দেখেছি যে সকালে যখন এসেছি তখন আমরা দেখেছি এখানে যে ফসলি ক্ষেত বিস্তীর্ণ, সেই বিস্তীর্ণ ফসলি ক্ষেত কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পানি অনেকটাই সেই সব জায়গায় কমে গিয়েছে, তবে কিছু জায়গায় এখনো প্রচুর পানি রয়েছে এবং ঘরবাড়িতেও এখনো অনেক ঘরবাড়িতেও পানি আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও আসলে বিভিন্ন ঘরবাড়িতে পানি দেখা গিয়েছে। এই হচ্ছে এখানকার বন্যা পরিস্থিতি। এছাড়া কক্সবাজারের যে কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোনটি রয়েছে সেখানে গতকাল থেকে কিন্তু জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছিল এবং এখনো কিছু জায়গায় সেই জলাবদ্ধ পরিবেশটি রয়েছে, তবে অনেকখানি পানি নেমে গিয়েছে বলা যায় এবং এই কারণে পর্যটকরা কিন্তু ব্যাপক হারে ভোগান্তির শিকার হচ্ছেন। যেহেতু এটি পর্যটন মৌসুম নয়, যেটি ভাড়া কমানোর প্রশ্নটি করছিলেন, সেটি হচ্ছে এখন যেহেতু পর্যটন মৌসুম নয়, এই সময়টাতে আসলে পর্যটক হোটেল মালিকদের পক্ষ থেকে একটি ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে ৩০ থেকে ৪০% কক্ষ ছাড় কিন্তু এই মৌসুমটাতে থাকে। তবে শুক্র এবং শনিবার এই ২ দিনে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রবণতা আসলে হোটেল মালিকদের থাকে না। এবারও কিন্তু তেমনটাই রয়েছে এবং মূলত এখানে যারা পর্যটক অবস্থান করছেন তাদের মূল ভোগান্তিটা হচ্ছে জলাবদ্ধতার কারণে তাদের চলাফেরার যে বিঘ্ন সেটি মূলত হচ্ছে এবং আমরা বিমানবন্দরের ব্যবস্থাপকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে, মাঝে মধ্যে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে, বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সে কারণে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির যে বিষয় সেটি কিন্তু নেই, তবে ওই চলাফেরার ক্ষেত্রেই মূলত কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা। আমরা এখানে যে বৈরী আবহাওয়াটি বিরাজ করছে এটির কারণে আমরা গতকাল থেকে দেখেছি যে বৃষ্টির বেশি ট্রলার কিন্তু নিখোঁজ রয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর মধ্যে 3টি ট্রলার এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং সকালে একজন জেলের মরদেহ এখানে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। মন্তস বেদজ্ঞ জানাচ্ছিলেন কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর। এদিকে আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আরও জানানো হয়েছে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে আরও 2টি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের সমুদ্র বন্দরে 3 নম্বর আর নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাগরের লঘুচাপ ছিল, এটা গতকালকে এটা স্থল নিম্নচাপ হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং নর্থ বেতে, এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আগেই শুরু হয়েছে, বিশেষ করে কক্সবাজারে গত 2 দিনে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা যদি সর্বোচ্চ বৃষ্টি দেখি এটা কুতুবদিয়াতে 273 মিলিমিটার বৃষ্টি এবং কক্সবাজারে গত 24 ঘন্টা হয়েছে 225 মিলিমিটার বৃষ্টি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস অনেকটাই বন্ধ। হাজার খানেক লাইটার জাহাজ বহির্নোঙরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এতে গম, চিনি সহ বিভিন্ন কাঁচামাল নিয়ে দাঁড়িয়ে আছে 55টি বিদেশি মাদার ভেসেল। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। এছাড়া গভীর সাগরে মাছ ধরতে না পেরে কর্মহীন হাজার হাজার জেলেও লাখ লাখ টাকা লোকসানে বোট মালিকরা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন হোসাইন জিয়াদ। টানা 2 দিন ধরে উত্তাল সমুদ্র, সাথে ঝড়ো হাওয়া, এতে অনেকটাই বন্ধ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। খোলা পণ্য নিয়ে বহির্নোঙরে অবস্থান করছে 55টি বিদেশি জাহাজ। এর মধ্যে 11টি খাদ্যপণ্যবাহী, 18টি সিমেন্টের কাঁচামালবাহী, 18টি সাধারণ পণ্যবাহী জাহাজ। এসব জাহাজ একদিন বসে থাকলে বাড়তি ব্যয়,
$10,000। ছোট প্রায় হাজারখানেক লাইটার জাহাজ নিরাপদে অবস্থান নিয়েছে কর্ণফুলী নদীর উজানে। এসব জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে সারা দেশে পরিবহন করে। মূলত বৈরী আবহাওয়ায় লাইটার জাহাজ যেতে না পারায় ব্যাহত হচ্ছে পণ্য খালাস। কাজও নাই, শ্রমিকও খুব দুর্দশার ভিতরে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেশি, শ্রমিকের রেট বাড়ার প্রয়োজন, এগুলিও নাই, রেটও বাড়তেছে না। মানে আমরা শ্রমিক সেক্টরে যারা আছি এই ঘাট গুদাম বন্দর খুব অসহায়ের ভিতরে। মাল লোডও হইতেছে না, আনলোডও হচ্ছে না। কালকে উত্তাল হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে আমাদের একজন নাবিক পানিতে পড়ে গেছে, আজও এখনো কোনো খোঁজ মিলতেছে না। এমনিতেই চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী জাহাজের জট আছে। বহির্নোঙর থেকে এক একটি জাহাজ জেটিতে আসতে 4-5 দিন সময় লাগছে। এ সময় খোলা পণ্য খালাস বন্ধ থাকলে সেখানেও জট তৈরির আশঙ্কা আছে। আমাদের ঘাটের কাজও বন্ধ, আউটে আমাদের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ, আর সমুদ্রপথে আমাদের যেসব লাইটার জাহাজ চলাচল করে ওগুলোও সেলিং বন্ধ আছে। এখন বৃষ্টি হলে আমাদের মাল ভিজে যাবে, এই জন্য আমরা হ্যাজ খুলতে পারি না, আর পাড়িরও অর্ডার দেয় না হ্যাজ খুলতে খোলার জন্য। এটা ভিজে গেলে তো সমস্যা। সাগর উত্তাল থাকায় বড় লোকসানের মুখে এ অঞ্চলের মৎস্য ব্যবসায়ীরাও। গভীর সাগরে মাছ আহরণ করে ছোট বড় এমন সব জাহাজই এখন নোঙর করা ঘাটে। এতে কর্মহীন হাজার হাজার জেলে, লোকসানে বোট মালিকরা। 2 দিন আগে গেছিলাম বাজার করিয়া, 3 লাখ টাকার বাজার করিয়া, তো টিকতে পারিনি, চলে আইছি, মাত্র 50,000 টাকার মাছ বেচছি। যখন জোয়ার আসে তখন ওয়েদার খারাপ হয়ে যায়, সাগরের অবস্থা খুবই খারাপ। এমন সময় ইলিশ মাছ কে খাই, কিন্তু আজকে সেই ইলিশ মাছের দেখা নেই। গতকাল উত্তাল সাগরে ঝড়ের কবলে পড়েছে অনেক ফিশিং বোট ও কয়েকটি লাইটার জাহাজ। এ পর্যন্ত উদ্ধার হয়েছে শতাধিক জেলে, এখনও নিখোঁজ আছেন অনেকে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায়। বিকেলে আসছেন ডোনাল্ড লু। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে হবে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। এ নিয়ে বিস্তারিত থাকছে কিছুক্ষণ পর। এখন দুপুরে নিচ্ছে একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় সাবেক নির্বাচন কমিশনার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের জন্য অবশ্যই নিরপেক্ষ সরকার প্রয়োজন। এ সময় তারা বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত। যে প্রেক্ষাপটের ভিত্তিতে নুরুল কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনকে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। শুধু একটা জিনিসে যুক্ত করলেন, সেটা হলো যে একটা ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির একটা বিধান যুক্ত করে ওটাই হলো আইন হয়ে গেল। এবং এটা অত্যন্ত অগ্রহণযোগ্য আইন, কারণ এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারেন। আমি মনে করি এই নির্বাচন কমিশন গঠন করতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটরদের দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে।
মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। সকাল 9টার কিছু পরে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটি এসে পৌঁছায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও এ দলের সঙ্গে বিকেলে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি বৈঠক করবে। প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে নানা বিষয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছে ঢাকা। মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। লু ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। জানা যায়, বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের 5 প্রতিনিধি সদস্যদের প্রতিনিধি দল ঢাকায় আছেন। সেই বিষয়ে জানবো সহকর্মী আরিফ হোসেন আছেন গুলশানে এবং ডোনাল্ড লু বিকেল 3:30টায় ঢাকার অবতরণ করার কথা রয়েছে। সেই বিষয়েও জানবো সহকর্মী নাইম আবিরের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হবেন তিনি। শুরুতেই আরিফ হোসেনের কাছে যেতে চাই, গুলশানে রয়েছেন আরিফ জানাবেন মার্কিন প্রতিনিধি দলের আজকের কর্মসূচি সম্পর্কে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্টার্নে। কিছুক্ষণ আগে ব্রেন্ট নেইম্যান এখানে এসে ঢুকেছেন। তিনি এর আগে আমেরিকান অ্যাম্বাসেডর যিনি ছিলেন তার বাসায় বাংলাদেশের যে আমেরিকান ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ যারা আমেরিকার সাথে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসার সাথে জড়িত, আমেরিকান এই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে। তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, যে ব্যবসায়ীরা রয়েছেন আমেরিকান চেম্বার অফ কমার্সের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অথবা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো কিন্তু তারা জেনেছেন। এছাড়া আমরা যে বিষয়টি জেনেছি যে সকাল থেকে ব্রেন্ট নেইম্যান এখানে এসে উঠেছিলেন। প্রথমে এয়ারপোর্ট থেকে নেমে তাদের যে 5 সদস্যের একটি টিম তারা ওয়েস্টিন হোটেল উঠেছেন। এরপরে 11:15 দিকে তারা আমেরিকান অ্যাম্বাসেডরের বাসায় যান। সেখানে বৈঠকে বসেন আমেরিকান চেম্বার অফ কমার্সের যে ব্যবসায়ী রয়েছে, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ যে প্রতিনিধিরা রয়েছেন তারাও সেখানে ছিলেন। তাদের সাথে যোগাযোগ করে কথা বলে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কোনো ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় যেই বিষয়টি গার্মেন্টস সেক্টরের, এবং এই গার্মেন্টস সেক্টরের যে ওয়ার্ক অর্ডার রয়েছে সেই ওয়ার্ক অর্ডার যাতে ক্যান্সেল না হয়, কারণ সাম্প্রতিক সময় গার্মেন্টসের একটি অস্থিরতা চলছে। সব কিছু জিএসপি যে সুবিধা রয়েছে সেগুলো নিয়েও কথা হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন সিনিয়র ব্যবসায়ীরা। এই সব সুবিধা আমেরিকা কিভাবে দিবে অথবা কোন কোনভাবে আমেরিকার কাছ থেকে ব্যবসায়ের দিক থেকে সফলতা পাবে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে, এমনটা আমরা জানতে পেরেছি। আমেরিকান চেম্বার অফ কমার্সের সিনিয়র যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ব্লু এর আসার অপেক্ষায় রয়েছেন তারা। এরপরে সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন দলের মতের অথবা কারোর সাথে সাইড বেঞ্চে শিডিউলের বাইরে কোনো ধরনের বৈঠক হবে কিনা সেগুলো তারপরে আস্তে আস্তে করে নির্ধারণ করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে কালকে সকালে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে বৈঠক করবেন। এরপরেই দুপুরের পর নাগাদ তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। তবে এই যেই সফরটি, এই সফরটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবেই দেখা হচ্ছে, কারণ 5 আগস্ট দেশ যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে নামানোর পরেই এই বিদেশি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, ডিপ্লোমেট রয়েছেন, এদের একটি সফর, এবং এই সফরটিকে গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ। এবার যেতে চাই গুলশানে। গুলশান থেকে যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নাইম আবির রয়েছেন সেখানে। নাইম আবির জানাবেন ডোনাল্ড লু এর এই সফরে কি কি কার্যসূচি রয়েছে?
উজ্জ্বল, এখনো পর্যন্ত 3:30টায় যে ফ্লাইটটি নাম্বার কথা ইন্ডিগোর, সেই ফ্লাইটটিতে আসলে দিল্লি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে ডোনাল্ড রু, এবং আজ আসলে বিশেষ কোনো কর্মসূচির খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে যেহেতু ব্রেন্ট নেইমান আমরা দেখেছি যে তিনি ওয়েস্টিনে অবস্থান করছেন এবং ইতিমধ্যেই তিনি USAID এবং আমেরিকা বাংলাদেশের যে যৌথ ব্যবসায়ী পরিষদ রয়েছে তাদের সাথে তিনি একটি বৈঠক ইতিমধ্যেই সেরেছেন। সুতরাং ধারণা করা যাচ্ছে বা যতটুকু আমরা জানতে পেরেছি যে সেখানে তিনি ওয়েস্টিনে যাবেন, এবং এর আগে আজ সকালে যে 5 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, যে মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক যে আন্ডার সেক্রেটারি অর্থাৎ ব্রেন্ট নেইমান, তার সাথে কিন্তু তিনি আসলে গিয়ে মিলিত হবেন। আপাতত আজকের কর্মসূচির ব্যাপারে যদি বলি তাহলে এটি, এর বাইরে গিয়ে মূলত মূল যে কার্য দিবস সেটি কিন্তু আগামীকাল, এবং আগামীকাল প্রথমেই তিনি সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র সচিব, এরপরে দেখা করবেন অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। জানিয়ে রাখি যে যেহেতু এবারের এই সফরটিতে যে 6 সদস্যের মোট দলটি হবে, 5 সদস্যের দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং 3:30টায় নামবেন ডোনাল্ড রু। মোট এই 6 সদস্যের দলে কিন্তু একেবারে বিভিন্ন ধরনের যে বহুমাত্রিক একটি দল, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু এখানে ডোনাল্ড রু রয়েছেন, তিনি তো নিশ্চয়ই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বা কীভাবে এই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়গুলো আসবে, দ্বিপাক্ষিক বিষয়গুলো আসবে। এবং একই সাথে যেহেতু ব্রেন্ট নেইমান রয়েছেন, এছাড়া USAIDর একজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, সুতরাং USAIDর সাথে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো থেকে শুরু করে সেগুলো আসবে, এবং অর্থ উপদেষ্টার সাথে যেহেতু বৈঠক করবেন এবং একই সাথে সেখানে ব্রেন্ট নেইমানের মতো অর্থ বিশেষজ্ঞ রয়েছেন, সুতরাং অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় আসবে। সার্বিকভাবে যদি বলি তাহলে এই সফরটি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই একেবারে প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর, সুতরাং খুবই গুরুত্বের সাথে ঢাকা এটি দেখছে, এবং একই সাথে পরবর্তীতে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আসলে কোন কোন জায়গায় গভীর করবার সুযোগ রয়েছে, নিবিড় করবার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ। মার্কিন প্রতিনিধি দলের সফরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। কর ফাঁকি রোধ সহ ব্যাংকিং খাতের পুনর্গঠন ও আয়করের সক্ষমতা বাড়াতে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও কর কাঠামোতে কোনো বৈষম্য থাকা যাবে না বলে জানান তিনি। এ সময় অনলাইনে আয়কর রিটার্ন ও অর্থ জমা পুরোপুরি চালু করতে এনবিআর কর্মকর্তাদের দক্ষ করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সকালে রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে এক আলোচনায় এসব বক্তব্য উঠে আসে। মাঝার মাহবুব জানাবেন বিস্তারিত। 70% বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় বাজেটের বাকিটা নির্ভর করে দেশি বিদেশি ঋণের ওপর। তবে রাজস্বের 80% বেশি আহরণের দায়িত্ব পালনে এনবিআর ব্যর্থ হলে বাড়তে থাকে ঋণের বোঝাও। পতনের আগে আওয়ামী সরকারের শেষ বাজেটেও ঋণের লক্ষ্যমাত্রা 2.5 লাখ কোটি টাকা, আর 15 বছরে এ বোঝার ওজন হয়েছে 18 লাখ কোটি টাকা। এনবিআরের বেড়াজাল ডিঙিয়ে বিদেশে পাচার হয়েছে একাধিক বাজেটের সমান অর্থ। অন্তর্বর্তী সরকার আসার পর নতুন চেয়ারম্যান এনবিআরের, চলছে সংস্কারমূলক আলোচনাও। শনিবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে 2024 সালের অর্থ আইনের প্রত্যক্ষ কর নিয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নতুন চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের রিটার্ন দিতে উদ্বুদ্ধ করতে হলে আগে দিতে হবে কর্মকর্তাদের। এনবিআরের ইতিবাচক ভাবমূর্তি ফেরাতে সর্বোচ্চ কাজ করার আহ্বান তার। যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় যে তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ, সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয়, সেখানে যেন কোনো অপচয় না হয়, প্রত্যেকটা টাকার যাতে ভ্যালু ফর মানি নিশ্চিত করা যায়। করদাতারাও বিরক্ত হন যে আমরা উন্নত দেশের করদাতারা যে ধরনের সেবা পান সে ধরনের সেবা আমরা সরকারের কাছ থেকে পাই না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাত পুনর্গঠন ও রাজস্ব সংক্রান্ত পরামর্শ নিতে চুক্তি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কালকে ইউএস টিম হবে 6 জন, প্রায় খুব হাই লেভেলে। আর ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্যই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কি করব। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো কিছু বলতে পারি যে যখন ওই টিম থাকবে ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি অর্থনীতিকে ঠিক রাখতে অপচয় রোধের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হলে ঋণ নেওয়া যেতে পারে, তবে অপ্রয়োজনীয় প্রকল্প নয়। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে,
তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলি করতে হবে। তাহলে বিষয় করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। কর আহরণে কোনো ছাড় না দেওয়ার পরামর্শ উপদেষ্টার, তবে কর আদায়ে ভীতি তৈরি না করার আহ্বানও তার। মাজহার মাহবুব, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। পেঁয়াজ রপ্তানিতে বেঁধে দেয়া ন্যূনতম মূল্য ভারত প্রত্যাহার করে নেয়ার পরপরই দেশের বাজারে প্রতি কেজিতে দাম কমেছে 5 থেকে 7 টাকা। 2-3 দিনের মধ্যে নতুন পেঁয়াজ এলে দাম আরও কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। তবে এরই মাঝে যারা পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করেছিলেন এ খবরে তারা লোকসানে পড়বেন বলে শঙ্কা রয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ সময় ধরেই দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, ফলে বিকল্প হিসেবে অনেকেই পাকিস্তান, চীন থেকে পেঁয়াজ আমদানি করেছেন। ভারতীয় পেঁয়াজের সাথে সেগুলোর পার্থক্য ছিল 20 টাকার উপরে, তাই চাহিদাও তৈরি হয়। এমন অবস্থায় দেশে আমদানি হয় পাকিস্তান ও চীনের পেঁয়াজ। তবে 4 মাস পর ভারত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্যসীমা তুলে নেওয়ার পর থেকেই দেশের বাজারে নিম্নমুখী নিত্যপণ্যটির দাম। বৃহস্পতিবার দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল 100 থেকে 103 টাকায়। একদিনেই দাম নেমে এসেছে 95 থেকে 97 টাকায়। এদিকে আড়ত ভর্তি দেশি এবং ভারতীয় পেঁয়াজ, কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। একে তো বৈরী আবহাওয়া, তার উপর রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারের খবর, দুয়ে মিলেই কমেছে দাম। খুচরা বিক্রেতারা দাম আরও কমার অপেক্ষায়। খাতুনগঞ্জে বেচাকেনা কমে গেছে। হঠাৎ মূল্য হ্রাসে মাথায় হাত পাইকার ও আমদানিকারকদের। 40% শুল্ক দিয়েই মালগুলা বাজারের মধ্যে এখন আসছে, এখন তো কেনা বেশি। এখন এরা তো হুট করে যে 40% ব্যাট কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন ওই মালটা এখনো মার্কেটে আসে নাই, কিন্তু প্রভাবটা কিন্তু বেশ ভালোই পড়েছে মার্কেটের মধ্যে। এমন অবস্থায় প্রতিযোগিতায় টিকতে না পেরে পাকিস্তান ও চীন থেকে আমদানি করা পেঁয়াজে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। 4 টাকা 5 টাকা পর্তার মাল আজকে 90 টাকা 15 টাকা কেজিতে নেই। যারা কিনছে তারা ক্ষতির সম্মুখীন এবং আরো লস দিয়ে বিক্রি করতে হবে। সবাই আতঙ্কে আছে, 20 টাকা কমবে, 30 টাকা কমবে। 1 কেজি মালে 20 টাকা কমলে তো এক বস্তায় 1000 টাকা কমবে। ওই কারণে একটু বেচা কিনা উপর চাপ পড়ছে। তবে ভারতীয় নতুন পেঁয়াজ আসতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। খবরটা যখন সারা দেশে ছড়াই পড়ছে সমগ্র কাঁচা বাজারে, এখন রেটটা নিচের দিকে। কাস্টমাররা এখন যে ইন্ডিয়ান মালটা গতকালকে 100 টাকা মূলাইছে, আজকে সেটা 90-92 এরকম মূলাচ্ছে। ক্রেতা সংকট এখন। গত 4 মে পেঁয়াজ রপ্তানিতে অতিরিক্ত 40% শুল্ক আরোপ করে ন্যূনতম মূল্য প্রতি মেট্রিক টন $550 নির্ধারণ করে দেয় ভারত। 4 মাসেরও বেশি সময় পর তা প্রত্যাহার করা হলো। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। আশুলিয়াতে শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে আনা হয়েছে আদালতে। পুলিশ আদালতের কাছে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া রিমান্ডের আবেদন করেন। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এই মামলায় 4 নম্বর আসামি করা হয় শাফি মোদ্দাসের খান জ্যোতিকে। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন দুপুর। ভারতের জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর 3টি আলাদা অভিযানে 5 বন্দুকধারী ও 2 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। মোদির জম্মু সফরের আগে অস্ত্রধারীদের দৌরাত্ম্য বাড়ায় দেখা দিয়েছে উদ্বেগ। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ভোটের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর পরিস্থিতি। শুক্রবার থেকে চলছে পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের আলাদা বন্দুকযুদ্ধে বেশ কয়েকজনের প্রাণহানি সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। বিশেষ করে কিস্তওয়াড় জেলায় 2 সেনা সদস্যের মৃত্যুর পর অভিযানের তীব্রতা বাড়ায় ভারতীয় সেনারা।
স্থানীয় পুলিশের সহায়তায় দুটি আলাদা অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বারামুল্লায় অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে বন্দুকযুদ্ধে 3 অস্ত্রধারীর মৃত্যু হয়। বিশেষ এই এলাকাটিতে আরও বেশ কয়েকজন অস্ত্রধারী আত্মগোপন করে আছেন এমন খবরের ভিত্তিতে অভিযান এখন অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এর আগে শুক্রবার কাথুয়ায় ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস ইউনিট সদস্যদের গুলিতে নিহত হন আরও 2 অস্ত্রধারী। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এক্স বার্তায় উদ্ধারকৃত অস্ত্রের ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বিশেষ ওই ইউনিট। একই দিনে কিস্তওয়াড় জেলায় বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 2 জুনিয়র কমিশন অফিসার নিহত হন। আহত হন আরও অন্তত 2 জন। কিস্তওয়াড় থেকে অনন্তনাগ জেলার সংযোগস্থলে একটি অনুসন্ধান চালাতে গিয়ে বন্দুকধারীদের হামলার কবলে পড়েন সেনা সদস্যরা। এদিকে গেল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। এরই অংশ হিসেবে শনিবার জম্মু কাশ্মীর সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রশাসিত অঞ্চলটির ডোডায় একটি প্রচারণা সভায় অংশ নেন তিনি। দীর্ঘ 42 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীর সফরে গেলেন। আর ঠিক তার আগের দিন পরপর হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিল অস্ত্রধারীরা। ফলে এই হামলা বিজেপির জন্য নতুন কোনো অশনি সংকেত কিনা সেদিকেই এখন নজর গোটা ভারতের। आपके लिए देश के लिए मेहनत करके चुकाऊंगा। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।